সুন্দর একটা দিন। দুপুর বেলা, মাথার ওপরে রোদ্দুর, চারিদিকে জল শুকিয়ে গেছিল। তা সত্ত্বেও পুকুরে জল বইছিল, তাই তারা ব্যাঙেদের জন্য অপেক্ষা করছিল। মা, এই গরমের মধ্যে ব্যাঙেদেরকে দেখা কি খুব প্রয়োজন? খুব প্রয়োজন বৌমা, ব্যাঙেদেরকে পাবো তবেই তো ব্যাঙেদের বিয়ে দেব। খরার থেকে বাঁচার জন্য ব্যাঙেদের বিয়ে দিয়ে কি বা হবে? ব্যাঙেদের বিয়ে দিলে বৃষ্টি হবে, বৃষ্টি দিলে জল হবে, জল হলে তবে তো ফসল হবে, পশুরা বেঁচে থাকবে, তবেই তো আমরাও আনন্দে থাকবো। মা, তাহলে কি একটা সত্যি কথা বলতে পারি? সে যে কোনো সময় সত্যি কথা বলা যায়। আগে তুমি ব্যাঙ ধরো, ব্যাঙ ধরলে তবেই আমরা বাড়ি যেতে পারবো, তা না হলে পারবো না। আমরা ব্যাঙ ধরতে এসেছি, সে ঠিক বলেছেন, কিন্তু এখানে তো খুবই কম জল, আর কম জলে ব্যাঙেরা থাকে না। আমার কথা শুনুন মা, চলুন বাড়ি ফিরে যাই। চলুন না মা। বৌমা, যেভাবেই হোক না কেন ব্যাঙেদেরকে ধরে নিয়ে যেতে হবে, না হলে গ্রামবাসীদের সামনে আমাদের নাক কেটে যাবে। নাক কেটে যাওয়ার কথা সে পরে ভাববেন, এখন যদি কিছু হারাবার আছে সেটা হচ্ছে আমাদের প্রাণ। তাই বলছি মাঝি, ভেবে দেখুন আমরা নিজেদের প্রাণ কি করে বাঁচাবো। যদি তোমার লু লেগে যায় তাও আমি তোমাকে শহরের হাসপাতালে নিয়ে যাব, তার আগে তুমি ব্যাঙগুলোকে ধরো, তা না হলে যে গ্রাম থেকে খরার সমস্যা যাবে না। শারদা কথা বলছিলই ততক্ষণে রঙ্গা আর চন্দ্রা নামের দুটি লোক হাতে লাঠি নিয়ে রেগে মেগে শাশুড়ি শারদা আর বৌমা অনামিকার কাছে আসে। তোমরা কে, আর এই গ্রামের পুকুরে তোমরা কি করছো? এই পুকুরের জলই আমরা খাই, তোমরা এখানে দাঁড়িয়ে পুকুরের জলকে নোংরা করছো? আমরা নোংরা করছি না বাবা, আমরা দুটো ব্যাঙ খুঁজছি। তোমরা যদি দেখতে পাও তাহলে দুটো ব্যাঙ আমাদেরকে দাও না। ঠাট্টা করছো নাকি? পুকুরে কখনো ব্যাঙ পাওয়া যায়? তাহলে ব্যাঙ কোথায় পাবো? যেখানে জল আছে সেখানে পাবে। এটাকে জলই বলা হয়, তাই আমরা এখানেই খুঁজছি। শারদার কথা শোনা মাত্রই চন্দ্রা ভীষণভাবে রেগে যায়, আর সে বলে, চোখের সামনে তো দেখছো এখানে কোনো ব্যাঙ ট্যাং নেই, মনে হয় বৃষ্টি হওয়ার জন্য এরা ব্যাঙদেরকে ধরে বিয়ে দেবে। এভাবে ধমক দিয়ে শাশুড়ি বৌমাকে বলার ফলে শাশুড়ি বৌমা সেখান থেকে হেঁটে হেঁটে নিজের গ্রামের দিকে ফিরে আসতে লাগে। গ্রামে ফিরে যেতে হবে, এবার সেখানে গিয়ে আমরা কি বলবো? চারিদিকে জলের এত সমস্যা, কোথাও এক ফোঁটা জল নেই, তাহলে কোথা থেকে আমরা এই অবস্থাতে ব্যাঙ খুঁজে পাবো? যেটা একদম সত্যি কথা, সেটা আমাদেরকে সবাইকে বলে দেওয়া উচিত মা। ঠিক আছে বৌমা, তাহলে চলো পঞ্চায়েত সুশীলার কাছে, তুমি এসব কথা বলো। ওরে বাবা, আমি এসব কথা বলতে পারবো না মা। একথা অনামিকা বলে। তারপর শাশুড়ি বৌমা মিলে পঞ্চায়েত সুশীলার বাড়িতে যায়। ওদিকে গ্রাম পঞ্চায়েত সুশীলার বাড়িতে পুরোহিত মশাই একদম অপেক্ষায় ছিলেন। শাশুড়ি বৌমা ব্যাঙ ধরে নিয়ে এসেছে, সবাই হাততালি দাও। একথা শোনা মাত্রই সকলে হাততালি দিতে লাগে, কিন্তু শাশুড়ি বৌমা একে অপরকে খুব অবাক হয়ে দেখতে থাকে। শাশুড়ি বৌমা, ব্যাঙগুলো এনেছে সেগুলো আগে এসে পুরোহিত মশাইকে দেখাও, উনি মন্ত্র পড়বেন, তারপর দুজনের বিয়ে দেবেন। যেরকম কোথাও জল পাওয়া যাচ্ছে না, ওরকমই ব্যাঙও পাওয়া যাচ্ছে না। আমরা এখান থেকে 10 কিলোমিটার দূরে গেলাম, সেখানে গিয়ে কোথায় কোথায় খুঁজলাম, অনেক চেষ্টা করার সত্ত্বেও আমরা কোথাও ব্যাঙ আর খুঁজে পেলাম না। হ্যাঁ গো সুশীলা গিন্নি, কোথাও আমরা ব্যাঙ পেলাম না। এবার কি হবে অনামিকা? আপনি গণ্যমান্য, আপনি একটু ভাবুন না। এভাবে বলাতে সেখানে যত গ্রামবাসীরা এসেছিল সবাই এক এক করে সেখান থেকে চলে যায়। এভাবেই দিন কাটছিল। একদিন গরিব বৌমা অনামিকা মাথায় কলসি নিয়ে, হাতে একটা ছাতা নিয়ে জঙ্গলের পথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। মাঝপথে কাবেরী একটা মাটির ঘড়া নিয়ে খুব চিন্তিত অবস্থায় ছিল। হঠাৎ করে সে অনামিকাকে দেখতে পায়। অনামিকা, একটু দাঁড়াও তো। তার ডাক শুনে অনামিকা সেখানেই দাঁড়িয়ে পড়ে। কি হয়েছে কাবেরী দিদি, তুমি এখানে চিন্তিত অবস্থায় দাঁড়িয়ে? এখানে মনে হয় কোনো স্বামীজি আছেন, তৃষ্ণার্থ তৃষ্ণার্থ বলে ডাকছেন। কোথায় কাবেরী দিদি, চলো দেখি তো। ওই তো মনে হয় গাছের নিচে পড়ে আছেন, আর বারবার তৃষ্ণার্থ তৃষ্ণার্থ বলছেন। তুমি তো জল নিয়ে বাড়ির দিকেই যাচ্ছ, যাও না, ওনার তৃষ্ণা তুমি মিটিয়ে দাও, তোমার পুণ্য হবে। আচ্ছা বেশ কাবেরী দিদি, আমি এক্ষুনি ওই গাছের দিকে যাচ্ছি, তুমি যাও জল আনতে। একথা বলে অনামিকা খুঁজতে খুঁজতে ওই গাছের দিকে যায়। দেখে একজন স্বামীজি মাটিতে পড়ে আছে।
অনামিকা খুব ঘাবড়ে যায়। নিজের ছাতা টাতা ফেলে সে তাড়াতাড়ি করে গিয়ে স্বামীজিকে জল খাওয়ায়। জল খেয়ে পিপাসা মিটে যেতে স্বামীজি ভীষণ আনন্দিত হয়। আমি খুব খুশি হলাম মা। এইভাবে কথা হচ্ছিলই ততক্ষণে সারদা সেখানে এসে পড়ে। এসে দেখে কলসির মধ্যে একটুই জল বেঁচে আছে। তা দেখে সারদা ভীষণ রেগে যায়। স্বামীজি, এমনটা বলছি বলে আপনি মনে কষ্ট পাবেন না। সারা গ্রামে এত খরা, একটু জল নেই, আর আপনি একাই পুরো কলসির জল খেয়ে ফেললেন। এবার আমরা, বাচ্চারা, বাড়ির লোকেরা কি খাবে? আচ্ছা মা, আপনি তো নিজেই বলেন কেউ অসুবিধায় থাকলে তাকে আমাদেরকে সাহায্য করা উচিত। এসব দেখেও আপনি এই কথা বলছেন কেন মা? বৌমা, যখন এসব কথা বলেছিলাম তখন আমাদের পরিস্থিতি ভালো ছিল। তখন কোথাও খরা ছিল না, পরিস্থিতিও ভালো ছিল। সেই সময় আমরা এরকম পরিস্থিতিতে ছিলাম না, সবকিছু ভালোই চলছিল। আমাদের কাছে কোনো মায়াবী ফ্রিজ নেই যার মধ্যে একটু জল ঢালো আর দেখতে দেখতে তার থেকে অনেক জল বেরিয়ে আসবে। আচ্ছা বেশ মা, আমি গিয়ে এক কলসি জল আরো ভরে নিয়ে আসছি। আপনি এখন বাড়ি যান। সারদা সেখান থেকে বাড়ি চলে যায়। ক্ষমা করবেন স্বামীজি, গ্রামে জলের খুব সমস্যা, তাই মা এ কথা বলে গেলেন। কিন্তু আমার মা আপনার ওপরে একটুও রেগে নেই, সব আমাকে বলছিলেন, কারণ জল আনতে গেলে আমারই তো আবার খুব কষ্ট হবে, তাই জন্য। না না, আমি তো কিছুই মনে করিনি। তবে তোমার শাশুড়ি মা যখন বলছিলেন কিছু একটা মাটির কলসি বা ফ্রিজের কথা বলছিলেন, যার মধ্যে জল একটু দিলেই তার থেকে অনেক বেশি জল বেরিয়ে আসবে, তাই না? হ্যাঁ স্বামীজি। তোমরা যেই এলাকাতে থাকো সেখানে জলের প্রচণ্ড অসুবিধা, তাই আমি তোমাকে একটা মায়াবী ফ্রিজ দেব। তার মধ্যে এক গ্লাস জল ঢাললে যত ইচ্ছে জল বেরিয়ে আসবে, আর তারপর তোমরা সকলেরই পিপাসা মেটাতে পারবে। স্বামীজির এ কথা শুনে অনামিকা ভীষণ আনন্দিত হয়। স্বামীজি চোখ বন্ধ করে মন্ত্রপাঠ করতে লাগে। ততক্ষণে একটা মায়াবী ফ্রিজ তার সামনে এসে উপস্থিত হয়। স্বামীজি নিজের চোখ খোলেন আর সেই মায়াবী ফ্রিজটিকে দেখেন। যতক্ষণ আমি তাকিয়ে থাকব তুমি এই মায়াবী ফ্রিজের পরীক্ষা করো। স্বামীজি এ কথা বলেন। আচ্ছা বেশ স্বামীজি। স্বামীজির কথা মতো অনামিকা গিয়ে ফ্রিজের দরজাটাকে খোলে আর একটু জল ঢালে। সেই সঙ্গেই ফ্রিজ থেকে অনেক জল বেরিয়ে আসতে লাগে। সেখান থেকে জল বয়ে আশেপাশে গাছের গোড়ায় যায়। সঙ্গে সঙ্গে গাছগুলো তাজা হয়ে ওঠে, পাতাগুলো সবুজ হয়ে যায়। তা দেখে অনামিকা ভীষণ আনন্দিত হয়ে ওঠে। স্বামীজি, এই মায়াবী ফ্রিজ দিয়ে আপনি আমাদেরকে খরার থেকে বাঁচিয়েছেন। যতদিন আমরা বেঁচে থাকবো আপনাকে স্মরণে রাখবো। আপনার একটা মন্দির বানিয়ে আমরা পুজো করব। আমার জন্য কিচ্ছু করতে হবে না। যদি কোনো তৃষ্ণার্থ দেখো, একটু দয়া করে তাকে জল খাইও, তোমার পুণ্য হবে। গত জন্মের সব পাপ থেকে মুক্তি পেয়ে যাবে। নিশ্চয়ই স্বামীজি। স্বামীজি এ কথা বলে সেখান থেকে চলে যান। অনামিকা ভীষণ আনন্দিত হয় ও সেই হালকা ওজনের ফ্রিজটাকে তুলে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে সারদা, প্রসাদ, রমেশ, বাচ্চারা, হরিশ, ভাবনা সবাই খুব অবাক হয়ে ওই ফ্রিজটিকে দেখতে লাগে আর বলে, বৌমা, এই ফ্রিজটা কোথায় পেলে? মা, এটা একটা মায়াবী ফ্রিজ। যেই স্বামীজিকে আমি জল খাইয়েছিলাম না, উনিই আমাকে নিজের হাতে এই মায়াবী ফ্রিজটা দিলেন। এটা নিয়ে কি করব আমরা বৌমা? এটার সাহায্যে আমরা নিজেদেরকে খরা থেকে বাঁচাবো আর গ্রামবাসীদেরকেও বাঁচাতে পারবো। সে ঠিক আছে অনামিকা, কিন্তু এই ছোট্ট ফ্রিজের সাহায্যে আমরা সারা গ্রামকে কি করে বাঁচাবো? এটা একটা মায়াবী ফ্রিজ। এর মধ্যে এক গ্লাস জল রাখলেই আমরা পর্যাপ্ত জল পেয়ে যাব। আর এর জলটাও খুব শুদ্ধ। এর থেকে কারোর কোনো স্বাস্থ্যের সমস্যা হবে না। পায়ে ব্যথা, শরীরে ব্যথা, এরকম কোনো ব্যথা হবে না। একদিক থেকে দেখতে গেলে এটা আমাদের জন্য সঞ্জীবিনী বুটির মতো। তাই যদি হয় তাহলে আমাদেরকে তো একবার দেখতেই হবে। ঠিক বলেছিস দাদা। মা, তাহলে এক গ্লাস জল ঢেলে দেখাও না। হ্যাঁ গো বৌমা, আমাদেরকেও দেখাও। তাই যদি হয় তাহলে এক গ্লাস জল নিয়ে আসুন না মা। অনামিকার কথা মতো সারদা ঘরের ভেতরে গিয়ে এক গ্লাস জল এনে অনামিকাকে দিয়ে দেয়। অনামিকা সেই এক গ্লাস জল মায়াবী ফ্রিজের ভেতরে রেখে দেয়। সঙ্গে সঙ্গে সেই মায়াবী ফ্রিজের ভেতর থেকে জল বেরিয়ে আসতে লাগে। তা দেখে বাচ্চারা, হরিশ আর ভাবনা ভীষণ আনন্দিত হয়।
গ্রামবাসীরা যেই রাস্তায় জল বইতে দেখে তারা ওই জলটাকে আটকাবার চেষ্টা করতে লাগে। এভাবে স্বামীজির কৃপাতে আর অনামিকার দয়ার কারণে সারা গ্রাম থেকে খরার সমস্যা শেষ হয়ে যায়। আর এর পেছনের কারণ বৌমার মায়াবী ফ্রিজ। আজ এই পর্যন্ত। নতুন গল্প নিয়ে আমরা আবার হাজির হব। ততক্ষণের জন্য নমস্কার। অনামিকা একটি বড়লোক বাড়িতে বৌমা হয়ে আসে। হঠাৎ করে শাশুড়ি মার মোবাইল ফোনটা বাজতে দেখে সে খুব অবাক হয়ে যায়। হে ঈশ্বর, এই পরীক্ষা যেন আমার দুশ্মনকেও না দিতে হয়। কিন্তু এখন আমি আমার বড়লোক শাশুড়ি মাকে কি করে বাঁচাবো? একথা ভেবে সে খুব ঘাবড়ে যায়। ঠিক সেই সময় তার স্বামী সেখানে আসে। অনু, মায়ের ফোনটা যে বেজেই চলেছে, তুমি তুলছো না আর এভাবে কাঁপছো। যাও গিয়ে মাকে ফোনটা দিয়ে এসো। রমেশ কথা বলে। অনামিকা ঘাবড়ে গিয়ে বলতে লাগে, আমি নিয়ে যাব না রাম। এখন যদি আমি তার ঘরে যাই, গিয়ে দেখব সে আরাম করে ফুল এসি চালিয়ে নাক ডেকে ঘুমুচ্ছে। সেটা আমার ভালো লাগবে না। তারপর কি হবে? আমি গিয়ে এসিটা অফ করে দেবো। সেটা হওয়ার পরে শাশুড়ি মা একদম ঘেমে স্নান করে ফেলবেন। তারপর তো উনি আমাকে সুইমিং পুলে ডুবিয়ে গালাগালি দিয়ে মেরে ফেলবেন। এভাবে ভয় পেলে কি করে হয়? তুমি এই বাড়ির বৌমা। বাবা তোমাকে আগেই বলেছিল এই সব কিছু তোমার দায়িত্ব হবে। যদি মা কিছু বলে, তুমি বাবাকে সঙ্গে নিয়ে যাবে। তখন আর মা কিছু বলবে না, নিজেই চুপ হয়ে যাবে। রমেশের মুখে কথা শোনার পরে অনামিকা মনে একটু সাহস পায়। ঠিক বলেছ রাম, আমি শুধু মায়ের কাছে ভয় পাচ্ছিলাম। বাবা যেটা বলেছিল সেটা ভুলেই গেছিলাম। এবার শুধু দেখো। এভাবে বলার পরে অনামিকা শাশুড়ি মা যে ঘরে ঘুমুচ্ছিল সেখানে সে যায়। ফুল এসি চলছিল। ঘরটা একদম ঠান্ডা হয়ে গেছিল। অনামিকার ঠান্ডায় কাঁপতে শুরু করে। হঠাৎ করে তখনই শারদার ফোনটা আবার বাজে। হে ঈশ্বর, মনেই হচ্ছে না এটা শাশুড়ি মার ঘর। মনে হচ্ছে কোনো বরফের এলাকাতে আটকে পড়েছি। আর মনে হচ্ছে বরফে আমি ঢাকা পড়ে গেছি। এর থেকে বেশি আর আমি সহ্য করতে পারবো না। একথা বলেই সে চারিদিকে দেখতে লাগে। হঠাৎ করে এসির রিমোটটা সে শাশুড়ি মার মাথার কাছে দেখতে পায়। তাড়াতাড়ি করে সেই রিমোটটা নিয়ে সে এসিটা অফ করে দেয়। তারপর সেই এসির রিমোটটা নিয়ে সে সোজা হলে বেরিয়ে আসে। সেখানে রমেশ দাঁড়িয়েছিল। অনু, ফোনের কথাটা তুমি মাকে বলেছ কিনা? কি আর বলবো রাম, যেই আমি শাশুড়ি মার ঘরে ঢুকি মনে হচ্ছিল আমি আর কিছু বলতেই পারবো না। আমি বরফে পাল্টে গেছি। আমি প্রথমে এসিটা অফ করলাম, তারপরে ফোনটা তার মাথার কাছে রেখে রিমোটটা নিয়ে তাড়াতাড়ি ছুটে বেরিয়ে এলাম। এইটুকুই। অনু, দেখো কত গরম, বাইরে কি ভীষণ সূর্যের তাপ। এ সময় তো এসির প্রয়োজন হবেই। এসি ছাড়া তো একদম থাকাই যাবে না। এসি কেন রাম, ফ্যানও যথেষ্ট। এই গরমটা শুধু তোমার আর শাশুড়িমার জন্য তো নয়, সবার জন্যই এক। কিন্তু আমি আর বাবা কি আজ পর্যন্ত এসির কথা বলেছি? কখনো আমরা এটা নিয়ে কথাও বলিনি না। ঘড়ি হাতে পড়ার জন্য হয়, কলম দিয়ে লিখতে হয়। আর গরম হলে তবেই তো এসি ব্যবহার করতে হয়। সেই তুমি ঠিক কথা বলেছো অনামিকা। একবার কারেন্টের বিলটা দেখো, ভালো করে দেখো। এত বিল কে ভরবে একটু শুনি? এত বিল কে ভরবে? কি কথা বলছো? এরকমটা কি করে বলতে পারো? তুমি বড়লোক শাশুড়ি মা, শারদার বৌমা, তার জন্য এটা বড় কথা নয়। একটা কথা মনে করিয়ে দিচ্ছি, তুমি বড়লোক শাশুড়ি, শারদার বৌমা। আমিও একটা কথা বলি, শাশুড়ি মা বড়লোক, আমি নই। আমি শুধু নামমাত্র বড়লোক বৌমা। আর বললেও সেটা কিন্তু শাশুড়ি মা মানবেন না। শাশুড়ি মা বড়লোক, বৌমা গরিব। একথা হচ্ছিলই ততক্ষণে শারদা ঘামে একদম ভিজে গিয়ে ভেতর থেকে বেরিয়ে আসে। রমেশ তাকে ওই অবস্থায় দেখে কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায়। শারদা রেগে মেগে বৌমা অনামিকার দিকে চেয়ে থাকে। বৌমা, এসি কে অফ করেছে? পুরো ঘরটা যেন বরফের স্তূপাকার হয়ে গেছিল। আর একবার এদিকে কারেন্টের বিলটাও দেখুন, 1000 টাকা পার করে গেছে যে। পার হলে হতে দাও। তুমি বাপের বাড়ি থেকে টাকা এনে তো বিল ভরতে যাবে না। টাকা আমার স্বামী আর ছেলে রোজগার করে। তাহলে তুমি এত হুকুম দেখাচ্ছ কেন? মা, বাবা পুরো ঘরের দায়িত্ব আমার কাঁধে দিয়েছেন। তার সাথে উনি এটাও বলেছেন যেন ঘর কন্ট্রোলে থাকে। তাই জন্যই তো কারেন্টের বিলটা কন্ট্রোলে যেন থাকে, তাই আমি এসিটা অফ করে দিয়েছিলাম। তোমাকে মারধর করব না গালাগালি দেবো বুঝতে পারছি না। এ কথা বলে সে সারা ঘর দেখতে লাগে। দেখে সব দরজা জানলা খোলা আর এসি ফ্যান সব বন্ধ। কেন বৌমা, তুমি এসি ফ্যান অফ করে সব জানলা দরজা খুলে রেখেছো? তোমার দাদা কাকা চোর নাকি যে তারা চুরি করতে আসবে বলে তুমি জানলা দরজা সব খুলে রেখেছো? আরে মা,
সে কথা নয়, আমি এজন্য সবকিছু খুলে রেখেছি যাতে ঠান্ডা হাওয়া ভেতরে ঢোকে আর যাতে আমাদেরকে এসি ফ্যান ব্যবহার করতে না হয়। আর দেখবেন তখন আমাদের কারেন্ট বিলও কম আসছে। আমি আমার রাগ সংবরণ করে বলছি বৌমা, 2 মিনিটের মধ্যে সব জানলা দরজা তুমি বন্ধ করবে আর সব এসি ফ্যান চালু করে দেবে, না হলে এই ঘরে যুদ্ধ লেগে যাবে। সে যেই যুদ্ধ লাগুক না কেন মা, আমি জানলা দরজা বন্ধ করব না আর নাই ফ্যান এসি চালু করব। বাবা আমার কাঁধে দায়িত্ব দিয়েছেন, আমাকে ক্ষমা করে দেবেন মা, কারণ আপনার কথা রাখতে পারলাম না। অনামিকা এভাবে বলে। একদিকে সূর্যের তাপ জ্বালাচ্ছিল, অন্যদিকে বৌমার কথা। সারদা যেন পাগল হয়ে যাবে। সে রেগে মেগে বলে ওঠে, রিমোটটা দাও। সে আমি দেব না মা, এখন বিকেল হয়ে এসছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া চলতে লাগবে, তার সাথে আবহাওয়াও ঠান্ডা হয়ে যাবে, একটু ধৈর্য রাখুন মা। এই ঘরে আজকাল অনেক নাটক হচ্ছে, আমিও দেখে নেব। এক লাথি মেরে অনামিকার ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দরজা বন্ধ করে দেয়। মা আপনি আমার সাথে কি করছেন? বাড়ি থেকে বের করে দিয়েছি, যতদিন এই গরম আছে ততদিন তুমি সামনে আসবে না, কোথাও গিয়ে থাকোগে, দরকার পড়লে আমি রেশন পাঠিয়ে দেবো, আর তাও যদি না হয় তুমি যত টাকা চাইবে দেব। বলো কি চাই? কোনো দোষ না থাকা সত্ত্বেও তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ। যতদিন না আপনি আমাকে নিজে ডেকে আনবেন আমি ততদিন এই বাড়িতে পা রাখবো না, আমি আপনার বাড়ির সামনেই থাকবো। মাটির ঘর না পেলে পশুদের সাথে গিয়ে থেকো, अगर वो भी संभव नहीं तो सड़क पे जाके सो, मैं तो आराम से जाके एसी फैन चलाकर सोऊंगी। তাহলে আপনি আপনার কথায় দাঁড়িয়ে থাকবেন তো? হ্যাঁ নিশ্চয়ই থাকবো। আপনি বলুন। তুমি জিতলে তুমি যা বলবে আমি তাই শুনবো, আমি জিতলে আমি যা বলবো তাই শুনতে হবে। এতে রাজি আছো তো বৌমা? আমি রাজি আছি মা, তবে একটা শর্ত, এই ধরুন আপনি না দরজা খুলবেন না জানলা খুলতে পারবেন। ঠিক আছে বৌমা, এতে আমি রাজি আছি। একথা বলার পরে সারদা এসি অন করে, কিন্তু এসি আর অন হয় না। ফ্যান অন করে, ফ্যানও অন হয় না। তখন সে বুঝতে পারে যে নিশ্চয়ই ঘরে কারেন্ট নেই। ইস, বিদ্যুৎ তো নেই, ব্যাপারটা না জেনেই বৌমার সাথে শর্ত লাগিয়ে ফেললাম। তবে কারেন্ট বেশিক্ষণ কেটে থাকবে না, সে যখন গেছে তাড়াতাড়ি ফিরেও আসবে। এরকমটা ভেবে সারদা গিয়ে সোফায় বসে পড়ে। কিছুক্ষণ পরে হিউমিডিটির কারণে সারদা ঘেমে একদম অস্থির হয়ে যায়। ঘামের মধ্যে ভিজে সে উঠে দাঁড়ায়। তারপর সে যায় ফ্যানটা অন করতে, কিন্তু ফ্যান অনই হয় না। এবার ফ্যান না চলার কারণে সারদার শরীর থেকে যেন ঘামের নদী বয়ে যায়। একে তো এত গরম, হে ঈশ্বর, এই গরম আর সহ্য হচ্ছে না যে। আমি জানতামই না যে কারেন্ট নেই, গিয়ে দরজা বন্ধ করে দিলাম, তার সাথে আবার জানলাও। এক ফোঁটা হাওয়াও বাইরের থেকে ঘরের ভেতরে ঢুকছে না, আর কতক্ষণ এভাবে আমি থাকবো? একথা ভেবে সে নিজের ঘাম মোছে আর ঘরের ভেতরেই পায়চারি করতে লাগে। ততক্ষণে ঘেমো অবস্থাতে রমেশ সারদার কাছে আসে। মা, এই সামার টর্চার কেন মা? কারেন্ট নেই যে বাবা, তুই আরো কিছুক্ষণ একটু ধৈর্য রাখ, অন্তত এখন আমাদেরকে জানলা খুলতে দাও মা। তারপর সারদা শাশুড়ি বৌমার মধ্যে যা কিছু হয়েছিল সব খুলে বলে। ওদিকে অনামিকা বাচ্চাদেরকে স্কুল থেকে নিজের মাটির বাড়িতে নিয়ে আসে। মা, আমরা ওই বাড়িতে যেতে চাই মা। হ্যাঁ গো মা। হ্যাঁ বাচ্চারা, যতদিন না ঠাকুমা ডাকবেন আমাদেরকে বাইরেই থাকতে হবে, কিন্তু আমরা একটা কাজ করতে পারি, বাড়ির বাইরে গাছের তলায় বসে আমরা গল্প করতে পারি সবাই। ঠিক আছে মা। বাচ্চাদের রাজি হয়ে যাওয়াতে বাড়ির বাইরে একটি গাছের তলায় বসে ভাবনা, হরিশ, অনামিকা গল্পগুজব করতে লাগে। তারপর দেখতে দেখতে বিকেল গড়িয়ে আসে। তখনও অবধি সারদার ঘরে আর কারেন্ট আসে না, কিন্তু গরিব অনামিকার বাড়িতে কারেন্ট ছিল। তা দেখে সারদা ভীষণভাবে রেগে যায়। তারপর দরজা খুলে রেগে মেগে সে অনামিকার কাছে যায়। এটা কেমন করে? এত বড় ঘরে কারেন্ট নেই আর এই মাটির ঘরে কারেন্ট আছে? হ্যাঁ, এমনটা করে মা। ঠিক সেই সময় অনামিকা পাওয়ার সাপ্লাইয়ের ফিউজটা সারদাকে দেখায়। দেখে সারদা দাঁত কটমটিয়ে ওঠে। বাচ্চারা হাসতে লাগে। তখন সারদা রেগে বলে, চলো বৌমা, এবার বাড়ি গিয়ে সব ফিক্স করো, কাল থেকে তোমার সব কথা শুনবো। সারদার কথা মতো অনামিকা এসে ফিউজটা লাগিয়ে দেয়। সঙ্গে সঙ্গে কারেন্ট চলে আসে, ফ্যান, এসি সব চলতে লাগে। তবে গিয়ে সারদা আর রমেশ একটু নিশ্চিন্ত হয়। প্রসাদ অফিস থেকে ফিরে বাচ্চাদের মুখে সব কথা শোনে। তখন থেকে পুরো পরিবার সুখে শান্তিতে জীবন কাটাতে লাগে।